গল্পের নাম একতিরে দুই নিশানা। লেখিতেক শিরিন পিয়াদা। পর্ব 10। নিশান মেহের কথায় না পেরে জবাবে বলল, আচ্ছা ছেড়ে দেব। আর কখনো খাব না মদ। তাহলে কি কাল সকালে তুমি চলে আসবে মেরি জান? মেহের নিশানের কথায় তো খুব ভালোই বুঝতে পারছে। নেশার ঘোরে সে এত বাচ্চাসুলভ করে কথা বলছে। তাই সে আর কথা না বাড়িয়ে বলল, আচ্ছা কাল ফিরে যাব। মাকে বলে এখন আপনি ঘুমিয়ে পড়ুন। অনেক রাত হয়েছে, আমারও খুব ঘুম পাচ্ছে গিয়ে। নিশান মেহের কথায় তখন আর কোনো জবাব দিল না। মেহের কয়েকবার হ্যালো হ্যালো বলেই বুঝতে পারল এই মানুষ হয়তো সোফাতেই ঘুমিয়ে পড়েছে। তাই সে নিজেই ফোন কেটে দিয়ে নিজের বিছানায় ঘুমানোর জন্য চলে গেল। ঘুমাতে গিয়ে ঘুমানোর দোয়া পড়ে ঘুমিয়ে গেল সে। সকালে বুলবুলি ফুপি কড়াইতে ছাদ করে মাছ ছেড়ে দিলেন। বাটা মাছ মেহেরের খুব ভালো লাগে। এটা ওর পছন্দের মাছ বলা যায়। এক থাল গরম ভাত, তার উপর একটু লবণ ছিটিয়ে বাটা মাছের ভাজি, কি যে তৃপ্তি লাগে খেয়ে। পুরো বাড়ি মাছ ভাজার গন্ধে একদম মৌ মৌ করছে। মেহের তো প্রতিদিনের মতো সকালে উঠে এসে খাবার টেবিলে বসে আছে। বুলবুলি ফুপির পাশেই আফসা সুলতান। বটবাটিতে ভাত বাড়ছে। মুখে তার এখনও রাগ দেখেই বোঝা যাচ্ছে। মেহেরের পাশেই বসে বাবা তাজ উদ্দিন মুখের সামনে ফোন ধরে খবরের রিলস দেখছে। সাইডে ছোট ভাই তারিফ প্লেটে রাখা গরম পরোটা উঠিয়ে গবগব করে একবারে মুখে পুরে নিল। তারপর বাইরে রাখা জুতো জোড়া পায়ে দিয়ে বাইরে দৌড়ে চলে গেল সে। এই নিয়ে আফসা সুলতানের রাগ যেন মাথা ছুঁয়ে গেল। চিৎকার করে উঠে বলল, গোলামের বাচ্চা, আজকে বাড়ি ফিরে আয় খালি। এটা আবার খাওয়া হলো তোর? বসে থেকেও তো খাওয়া যায়। বুলবুলি ফুপি খেপে মায়ের দিকে তাকিয়ে বলল, ভাবি তুমি কাকে গোলাম বললে? আমার ভাই কি তোমার চাকর? পাশেই খাবার টেবিলে বসে থাকা তাজ উদ্দিন ফাঁক করে হেসে বলল, এতে কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না বুলি। তোর ভাবি আরও অনেক গালিগালাজ দেয় তোর ভাতিজাকে, তার সঙ্গে আমার নামও থাকে গু। বুলবুলি ফুপি আরও বাঁকা চোখে মায়ের দিকে তাকিয়ে রইল। মা বুঝতে পারল সে কত বড় ভুল কথা বলছে। সঙ্গে সঙ্গে নিজের চোখ জোড়া অন্যদিকে ঘুরিয়ে ফেলল যেন। এইসব কিছুর মাঝে মেহের একবার মায়ের দিকে তো একবার বাবার দিকে তাকিয়ে দেখে নিচ্ছে। মেহের কিছু বলার সাহস খুঁজেই পাচ্ছে না। একটু পর তাজ উদ্দিন মেহেরের দিকে তাকিয়ে চোখের ইশারা করে মাথা নিচু করে তার কাছে আসতে বলেন। মেহেরও ঠিক তাই করে। তাজ উদ্দিন মেয়ের কানে কানে বলে, এখন কিছু বলো না। খাবার খেয়ে একটু পর ঘরে গিয়ে বলো উ। মেহের মাথা নাড়িয়ে সায় দিল, আর কিছু বলল না সে। একটু পর সবকিছু খাবার টেবিলে এনে দেওয়া হলো। মেহেরের মাথায় শরীরে হাত বুলিয়ে দিতে দিতে বুলবুলি ফুপি তার থালায় গরম ভাত আর মাছ দিয়ে দিল। সঙ্গে এটাও বলল, দেখ মেহের, আজকে সকাল সকাল ভাই বাজার থেকে আদরের মেয়ের পছন্দের মাছ কিনে এনেছে। ভাই তো তোরা সুখে আছিস দেখে আমার কাছে কত গল্প করে তোদের নিয়ে জানিস। আর এটাও বলে যে রামসা তোর থেকে বেশিই সুখী। আল্লাহ তোর পথ সহজ করে দিক মা আমার। নে খেয়ে নে। খাবার সময় আমি আর কোনো কথা বলবো না। খেয়ে ফেল এখন উ। এত সব কথার মাঝে মুখে মৃদু হাসি নিয়ে বারবার নিজের মায়ের ভারী গম্ভীর মুখের দিকে তাকিয়ে আছে সে। এই বুঝি মা তাকে আবার ঝাড়ি মেরে গিলে ফেলবার আগে। মেহের খাবার খেতে শুরু করল। তার সঙ্গে বাবা তাজ উদ্দিনও খাবার টেবিলে খাবার বেড়ে খেতে শুরু করলেন। খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে ফিরে খাটের একপাশে বসে নিজের ফোনটা হাতে তুলে নিয়ে স্ক্রোল করতে শুরু করল মেহের। ঠিক তখনই অনেকগুলো নোটিফিকেশন ভরে গেল তার ফোনে। সেখানে নিশান যা লিখেছে তা হল, দেখো মেরি জান, ভালো করে বলছি, আজকে সন্ধ্যায় তুমি বাড়ি ফিরে আসবে গু। পরের নোটিফিকেশন ছিল, নয়তো আমি আবার তোমার সঙ্গে সেই আগের কাজ করব। এতটা ভালো মানুষ আমি নই কিন্তু। তুমি তোমার মা বাবাকে যেভাবে পারো বুঝিয়ে চলে এসো গু। তারপরের নোটিফিকেশন আরেকটা ছিল, তোমাকে আসতেই হবে। আমি ভার্সিটিতে যাচ্ছি, বিকেলে ফিরব বাড়িতে। তোমাকে সন্ধ্যায় দেখতে চাই বাড়িতে গু। এমন সব মেসেজ দেখে মেহেরের চোখের ভ্রু কুঁচকে এলো রাগে। সেও মেসেজ করল, আমি তো জানতাম আপনি কখনোই ভদ্র মানুষ হবেন না গি। মেসেজ পাঠানোর পর একটু রয়েসে বসতেই বুলবুলি ফুপি মেহেরের ঘরে আসল। ঘরের দরজাটা কখন খুলে রেখেছে মনে নেই তার। বুলবুলি ফুপি মেহেরের কাছে এসেই তার হাতে রাখা দুইটা ব্যাগ মেহেরের দিকে বাড়িয়ে দিল। আর বলল, দেখতো মা সবকিছু ঠিকঠাক আছে কি না।
মেহের ব্যাগে হাত বুলিয়ে কৌতূহলী স্বরে শুধাল। ব্যাগে কি এগুলো ফুপি? বুলবুলি ফুপি মেহেরের দিকে তাকিয়ে বলল। তোকে না আমি দেখতে বললাম? দেখ আগে গু। মেহের এবার একটা ব্যাগ খুলে দেখল। ব্যাগে এক জোড়া কানের দুল, একটা ছোট্ট পুতুল আর লাল রঙের খোপা। সঙ্গে আছে অনেক রকমের ক্লিপ, চুল বাঁধার জন্য। আর একটা ছোট ঝিনুক মালা। দ্বিতীয় ব্যাগ খুলতে গেলে ফুপি সেটা বাধা দিয়ে বলল। এটা খুলিস না। এখানেও একই আছে সবকিছু। তোর মনে আছে তুই, রামসা, বাবলি আমাদের বাড়িতে একসঙ্গে জেদ ধরে একই রকম সবকিছু নিতি? এবার আমি একটু এগুলো কিনে আনলাম তোদের দিতে। তোদের বিয়েতে অসুস্থতার জন্য থাকতে পারিনি। আমার আদরের মেয়েগুলো কত বড় হয়ে গেল দেখতে দেখতে। এটা রামসাকে দিস, বলিস আমি দিয়েছি। খুব খুশি হবে গু। মেহের ফুপিকে জড়িয়ে ধরল আর বলল। আচ্ছা ঠিক আছে গি। বুলবুলি ফুপি একটু রাগী মানুষ হলেও মনটা তার বেশ নরম। আর যাই হোক ভাতিজিদের অনেক ভালোবাসে সে। তারপর আবার কি? ভাতিজির সঙ্গে সময় ধরে কথা বলতে থাকলেন বুলবুলি ফুপি। অনেকক্ষণ। নজরিন বেগম সকালের নাস্তা তৈরি করে টেবিলে সাজিয়ে রেখেছেন। তার সঙ্গে নিজের বোন তানিয়াও সেই কাজগুলোতে সাহায্য করছে। তানিয়া অনেকবার তার বোনকে জিজ্ঞেস করেছে, সকাল থেকেই জিজ্ঞেস করেই চলেছে, আচ্ছা, মেহের কি তার বাবা মায়ের বাড়ি থেকে আর ফিরে আসবে না আপা? নাজরিন বেগম বোনের কথায় কোনো জবাব দেননি। অনেক কথার মধ্যে তানিয়া আমতা আমতা করে বলেই ফেলল যে, তনিমার ভার্সিটি এখানে কাছে চান্স পেয়েছে, এখানেই ভার্সিটি আছে ওর। তার উপর আবার সামনে পরীক্ষা, তাই কিছুদিন তাদের সঙ্গে থাকতে চাইছে এই বাড়িতে সে। আর তাসচিনও তার সঙ্গে চলে যাবে। তাছনিন তার সঙ্গে তাদের বাড়ি ফিরে যাবে। কয়টা দিন যদি নিশানকে বলে একটু পড়াতো মেয়েটাকে, খুব ভালো হতো। নাজরিন বেগম তো খুব খুশি হল যে তনিমা থাকবে কয়টা দিন। আদরের ভাগ্নি কয়টা দিন তার সঙ্গে এই বাড়িতে থাকবে, ভালোই লাগবে তার। এমনিতেই তিন্নি চলে যাওয়াতে বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। নাজরিন বেগম তো নিজেই এই প্রস্তাব রাখতে চেয়েছিল, যেন তনিমাকে এই বাড়িতে রাখতে পারে সে। কিন্তু তার আগে তার বোন বলে দিল, খুব ভালোই হল। কিন্তু খুশি হওয়ার সঙ্গে সঙ্গে এটাও বলল। নিশানকে যেন সে নিজেই বলে যায়। সে তো জানে ছেলেটা কত বছর ধরেই তার সঙ্গে ঠিকমতো কথা বলে না। তার উপর যদি সে এই কথা বলে, মুখের উপর না করে দেবে কি? তানিয়া তখন বলল। তাহলে ঠিক আছে। সে নিজেই গিয়ে বলবে গু। খাবারদাবার টেবিলে সাজিয়ে রাখতেই সবাই এসে খাবার খেতে শুরু করল, শুধু নিশান বাদে। কারণ তো সবারই জানা, এই ছেলে কখনো কারো সঙ্গে মিলেমিশে এক টেবিলে বসে খাবার খায় না। সে যদি টেবিলে বসেও, তখন আর কেউ তার সামনে বসবে না সাহস করে। সকালে আগের মতোই নিজের ভার্সিটির উদ্দেশ্যে চলে গেছে সে। ওইদিকে রামসার বেশ মন খারাপ। 1 বছরের জন্য নির্জন বাইরে চলে যাবে দেখে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। জামাকাপড় সবকিছু গুছিয়ে নিয়েছে সে। রামসাকে একা করে সে চলে যাবে নির্জন। সকালে ঘুম ঘুম চোখে উঠতেই দেখে নির্জন নিজের সকল দরকারি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। রামসা তখন বলে যে, এগুলো কেন গুছিয়ে ব্যাগে ভরছে? নির্জন তখন হেসে দিয়ে বলল। আরে তোমাকে বললাম না আমি? কাল দিন পর চলে যাব বাইরে গি। কথাটুকু শুনে রামসার মুখ একেবারে ছোট হয়ে গেল। কোনো জবাব না দিয়ে ফজরের নামাজ আদায় করে খাবার টেবিলে এসে বসেছে সে। নির্জন কথা বললেও রামসা সে নিজে আর কথা বলেনি নির্জনের সাথে একটুও। আফসা সুলতান নিজের মুখ বন্ধ করে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা কাপড়গুলো ভাঁজ করে চলেছে। সময় তখন দুপুর 1টা গড়াবে। মেহের জোহরের নামাজ আদায় করে এসেই মায়ের পাশে বসে আছে। মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না যেন। এই বুঝি তাকে গিলে খাবে। অনেক সময় পর মেহের সাহস করে বলেই দিল। মা, আমি ওই বাড়িতে ফিরে যাব গো। কথাটুকু শুনে আফসা সুলতান মেয়ের দিকে তাকালেন, তারপর বললেন। এত কিছু পর কি করে আবার ওই বাড়িতে ফিরে যেতে চাস তুই? তোর শরীরে হাত উঠাতে যে ছেলে দুবারও ভাবে না, সেই ছেলের কাছে কখনোই পাঠাবো না তোকে আমি। বিয়ের পর থেকে আমি তোকে ঠেলে ঠেলে পাঠাতাম ওই বাড়িতে। আজকাল তোর কি হয়েছে? এসব কিছুর সঙ্গে কি অভ্যস্ত হয়ে গেছিস তুই? তুই তো এমন ছিলি না মেহের। মেহের মায়ের হাত শক্ত করে ধরে বলল। আম্মু, আমি তোমার আগের মেয়ে আছি। কিন্তু কাল যা ঘটেছে তা সত্যি নয় কসম। সে আমাকে মারেনি। হ্যাঁ, অনেক রাগী, অনেক জুলুম করে আমার উপর। কিন্তু বিশ্বাস করো, সে আমাকে একবারও হাত ওঠায়নি।
আমি তোমাকে কথা দিচ্ছি, কোনো দিন যদি এমন কিছু হয়, তখন এই বাড়িতে ফিরে আসলে আমি আর যাব না তার কাছে। আর এমন কিছু হবেও না। বিশ্বাস করে নিও গো। মেহেরের কথা শুনে ভাঁজ করে রাখা কাপড়গুলো নিয়ে গিয়ে আলমারিতে সাজিয়ে রেখে আফসা সুলতান বললেন, আমরাও মেয়ে মানুষ রে মা। সবকিছু বুঝি, তবে আমার ভিতরটা কেমন করছে। আর তোকে চাপ দিয়ে ওই বাড়িতে আমি পাঠাব না। যখন মনে হবে তোর সাথে খুব বেশি অন্যায় হচ্ছে, সেখান থেকে কারো জন্য অপেক্ষা না করে তুই চলে আসবি। আমরা সব সময় তোর পাশে আছি। সমাজের কথা আর ভাবতে হবে না। নিজের শান্তির কথা একটু ভাবিস। আমি অনেক ভীতু মানুষ। কখনোই মেয়েদের সংসার ভেঙে যাক, এটা চাই না। তাই তোকে পাঠিয়ে দিতাম। এখন আর আমি এমন কিছু করব না। তোর মন যেটা করতে বেশি চাইবে ওইটা করিস কি। মেহের আফসা সুলতানকে জড়িয়ে ধরে বলল, তাহলে ফিরে যাই। আফসা সুলতান মেহেরের মুখের মিষ্টি হাসি দেখে এক প্রকার শান্তি অনুভব করলেন যেন। মেয়ের কপালে চুমু দিয়ে বললেন, এখন না, বিকেলে বাবা গিয়ে রেখে আসবে। খাবারদাবার খাই, একটু আরাম করে থাকু। মেহেরের মুখে হাসি ফুটে উঠল। আর বলল, আচ্ছা মা, অপছন্দের তালিকা থেকে বাদ পড়ে যাওয়া কাউকে আবার মানুষ নতুন করে, নতুন চোখে কি করে পছন্দ করে ফেলে? মেয়ের কথায় আফসা সুলতান বুঝে মৃদু হেসে বললেন, মানুষ কখনোই একা থাকতে পারে না। তাদের সঙ্গীর প্রয়োজন হয়। আর যদি সেটা হালাল সম্পর্কে হয়, তাহলে আল্লাহ নিজেই মুহাব্বত সৃষ্টি করে দেন একে অপরের প্রতি। যেমন তোর বাবার হাজার খানেক বদভ্যাস আছে, যেগুলো তোকে বলা যাবে না। এমন বদভ্যাসের জন্য মানুষটিকে আমার একটুও ভালো লাগত না। তারপর একসঙ্গে উঠতে বসতে, ঘুমাতে আর খাওয়ার সময় যেন অভ্যাসে পরিণত হয়ে উঠল। তখন আর তাকে ছাড়া কিছুই ভালো লাগে না আমার। এটা সবারই হওয়ার কথা। এর কারণ আল্লাহ কালেমায় অনেক শক্তি আছে। কবুল শব্দটি বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজেই সঙ্গীর প্রতি একটা অন্যরকম মায়া তৈরি করে দেন গু। মায়ের সঙ্গে এই করে অনেক কথা চলতে থাকল তার। তারপর দুপুর ৩টার দিকে তারিফ ও মেহের বাইরে পার্ক থেকে ঘুরে আসে দুই ভাইবোন। ছোট ভাই জেদ ধরে বসল তার কাছ থেকে একটা ফুটবল নেবে। আসার পথে ২টা হাওয়াই মিঠাই, তার সঙ্গে তারিফের পছন্দের ফুটবল কিনে বাড়ি ফিরে আসে সে। বিকেলের দিকে সবাইকে দরজায় দাঁড়িয়ে বিদায় দিয়ে দিল তাকে। মেহের বাবার সঙ্গে গাড়িতে চড়ে বসল তখন। গন্তব্য তখন ছিল নিজের স্বামীর ঘরে ফেরার। পুরো ঘর অন্ধকার। ঘরের লাইট অন করতেই দেখল মেহের বসে আছে। পরনে ঝিলমিল করছে নতুন শাড়ি, নতুন সাজ। নিশান মেহেরকে দেখে একটু অবাক নজরে তাকিয়ে থাকে। রাত হয়ে গেছে। সে ভেবেছিল এই ট্যাডা বুটা আর ফিরে আসবে না। নিচে অবশ্য আসার পথে মেহের বাবাকে, মানে তার নিজের শ্বশুরমশাইকে বসে থাকতে দেখে এসেছে নিশান। মেহের তার ভ্রু বাঁকিয়ে কোমরে ২ হাত চেপে নিশানের দিকে তাকিয়ে আছে। অনেক সময় যেতেই মেহের বলল, আজকে আমি আপনার সকল বেয়াদবি একেবারে ছুটিয়ে দিতে আসলাম গু। আপনি আমাকে হুমকি কোনো সাহসে দিয়েছেন? আপনি কি ভেবেছেন আপনার কথায় আমি নাচানাচি করতে করতে বাড়ি ফিরে আসব? ইম্পসিবল। কখনোই না গি। নিশান তার পরনের শার্টের কলার ঠিক করতে করতে বলল, তাহলে এখন কোথায় আছো? কার ঘরে পা রেখে দাঁড়িয়ে আছো? মেহের নিশানকে তখন বিনা দ্বিধায় বলল, অবশ্যই এটা আমারও ঘর। বিয়ের পরপরই সবকিছু ভাগাভাগি হয়ে গেছে, জানেন না? এই ঘর, দরজা, জানালা, সবকিছু। তাই সবকিছু নিয়ে যেতে আসলাম আমি। নিশান আস্তে আস্তে মেহেরের কাছে এগিয়ে গিয়ে মেহেরের কোমর ধরে কাছে টেনে নিয়ে বলল, তাহলে তো আমিও ভাগাভাগি হয়ে গেছি। আমাকে এখানে রেখে গিয়েছিলে কেন বাবার বাড়িতে? আমাকেও সঙ্গে নিয়ে যেতে তুমি গু। মেহের নিশানের চোখের দিকে তাকিয়ে রইল। মুখের কথাগুলো হারিয়ে গেছে যেন তার। মেহেরের মুখ থেকে শুধু বের হচ্ছিল, ইয়ে মানে? হ্যাঁ হ্যাঁ। না গি। নিশান এমন অবস্থা দেখে মেহেরকে ছেড়ে দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে সামনের ঘরের পাশে রাখা চেয়ার টেনে বসল। আর বলল, কাছে এসো মেরিজান। মেহের ২ হাত খুঁজে আর কিছু না বলে লক্ষ্মী বুয়ের মতো কথা শুনে নিশানের কাছে গেল। নিশান কাছে আসতে দেখে মেহেরের হাত ধরে তাকে নিজের কোলে বসিয়ে নিল। দুজনেই একটা চেয়ারে বসে আছে। নিশান তখনই মেহেরের কানের পাশে ফিসফিস করে বলল, কি হয়েছে? এত নীরব হয়ে গেলে কি করে? আমার সঙ্গে আর ঝগড়া করন যে আগের মতো? মুখ ভার করে বসে থেকো না।
আবার তোমার চোখে নিজের জন্য আর ঘৃণাও দেখতে পাই না। এর কারণ কি বলো তো? মেহের নিশানের কথায় এলোমেলো হয়ে উঠল। আসলেই তো, কি হয়েছে তার? এই মানুষটিকে সে তো পছন্দই করত না। মা তাহলে ঠিকই বলছে। একটা মানুষ যতই অপছন্দের হোক, তার সঙ্গে সময় কাটাতে কাটাতে একটা সময় ঠিকই পছন্দের হয়ে উঠবে। নিশানের কোল থেকে উঠতেই যাবে, তখনই নিশান মেহেরকে চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ? মেহের আমতা আমতা করে তাকে এড়ানোর জন্য বলল, আপনার জন্য কফি বানিয়ে আনি? নিশান মৃদু হেসে কয়েকবার মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাও। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।